দর্শকবৃন্দ, আপনাদের যাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা এবং কলকাতা পুলিশের যে সাইবার ক্রাইম হয় তার প্রচার কাজ আমরা করে থাকি। প্রচার কাজটুকুই আমরা করে থাকি। তা এই যে যাদেরকে দেখাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ, আমি তাদেরকে বলবো যে দেখুন এই যে ম্যাডামের নাম জানবো। এই ম্যাডাম এই কয়েকদিন আগে সাইবার ক্রাইমের শিকার হয়েছেন এবং কিভাবে উনি শিকার হলেন তার পুরো ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো। প্রথমে দিদি আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে দেবশ্রী দাস। আপনার বাড়ি? বাড়ি সিদ্ধিনগর থানা? বড়নগর থানা। বড়নগর। আচ্ছা, কি ঘটনাটা হয়েছিল একটু বলুন তো। ঘটনাটা হয়েছিল মোটামুটি ধরুন এটা তো 2025, আমার হয়েছিল 2024 সালে। আমার কাছে একটা ফোন আসে, যেহেতু আমি আমার বাবার ইলেকট্রিক বিলটা আমি আমার ফোন থেকেই পে করতাম। তো সেখানে বারবার মেসেজ আসতে থাকে যে বিলটা অনেক টাকার বিল ডিউ হয়ে গেছে, যে কারণে লাইনটা কেটে দেওয়া হবে এবং পুরো মিটারটাকেই ওনারা খুলে নিয়ে যাবেন, এরকম একটা মেসেজ বারংবার আসতে থাকে আমার বাবার ফোনে। এবং সেটা দেখে এবং আমি আমার ফোন থেকে তখন যে নাম্বারটা ওরা একটা দিয়েছিল এবং আমি তখন পুরোটাই আননোন ছিলাম এই বিষয়ে, তো আমাকে একটা নাম্বার ওরা প্রোভাইড করেছিল যে এই নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনার যদি কোনো রকম কিছু বলার থাকে। তা আমি সেই নাম্বারে যোগাযোগ করি এবং সেই নাম্বারে যখনই যোগাযোগ করি তখনই আমি ওদের ফাঁদে পা দিই। প্রথমে আমার কাছে একটা ফোন আসে যেরকম আপনার তো অনেক টাকা বিল দেখাচ্ছে বাকি আছে। তা আমি তখন বলি যে না, আমি তো লাস্ট একটা অ্যামাউন্ট পে করেছি অলরেডি এবং আমার তো কিছু ডিউ নেই। তখন ওনারা বলছেন যে না, আপনার একটা ডিউ আছে যেটা আপনাকে পে করলে বা আপনি একটা আমরা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি গিয়ে ভিজিট করলে আপনার সেই ডিউটা আমরা ক্লিয়ার করে দেবো বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো। তখন আমি বলি যে ঠিক আছে, আমি সেই নাম্বার আমি তখন পুরোপুরি কিছুই বুঝতাম না বা জানতাম না এই বিষয়টা নিয়ে, এতটা অ্যালার্ট ছিলাম না, অ্যাওয়ারনেস পাননি তো? না। তো তখন আমি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং আমি আবার ফোন করি তাদের যে এরকম আমি হ্যাঁ আপনি বলুন কি বলছেন। এবং তখন তারা ফোন 2-3বার রিসিভ করে আমাকে একটা নাম্বার দিয়ে তখন বলে কিছু মনে করবেন না, আপনি আপনার ব্যাংকের নাম্বার আমাকে এটিএমের নাম্বারটা আমাকে দিন, আমরা ওখান থেকে আপনার এটা টাকাটা ডিডাক্ট করে নেবো, নাহলে আপনার মিটারটা তখন কেটে নেওয়া হবে। তা সেই সময় আমার বাবাও একটু অসুস্থ ছিলেন, আমার বাড়িতেই ছিলেন, হয়তো আমি ভেবে একটু ভয়ও পেয়ে গেছিলাম, বললাম ঠিক আছে, এবং আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না। আচ্ছা, এই সময়টা কি সকাল না দুপুরবেলা, তখন 2-2:30 হবে এরকম সময়। বেশ। তা আমি তখন ওনাদেরকে আমার এটিএম নাম্বারটা, আমার একটা ভুলই হয়েছিল, আমি এটিএম নাম্বারটাও তখন প্রোভাইড করি এবং প্রোভাইড করার সাথে সাথেই ওরা বলে যে আপনার কাছে একটা ওটিপি যাবে আপনার ফোনে, আপনি সেই ওটিপিটা দেখে আমাদেরকে জানান। আমি সেটাও করি। ওটিপিটা করার সাথে সাথেই যখনই আমি তাদেরকে জানাই নাম্বারটা, তারপরেই আমি দেখি যে আমার ব্যাংকের যেটুকু ব্যালেন্স ছিল পুরোটা ব্ল্যাঙ্ক। পুরোটাই ব্ল্যাঙ্ক, পুরোটা একবার খালি, কিছু নেই, একদম খালি, জিরো। আচ্ছা, সেটা কি করে বুঝলেন? আমি যেহেতু ওনার বলছি ওটিপিটা দিতে, আমি ওটিপিটা দিয়েছি, দেওয়ার পরে আমি তখন আবার যে ঘুরে ফোন করছি তখন আর ফোনটাও কেউ রিসিভ না। তখন কি কোনো মেসেজ এলো যে ব্যাংক থেকে যে একটা মেসেজ আসে যে আপনার এত টাকা কেটে গেছে? বেশ। এবং সঙ্গে সঙ্গে আমি ঘুরে ওনাদের ফোন করি, ব্যাস ওই ফোনটা, আর কোনো ফোন আমার রিসিভ হয় না। বেশ। ফোনটা ঢুকছেই না, আর আমি আর কারোর ফোনেই পাইনি কারোর সাথে। আপনার সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আমি বলি পুরো ডিটেলটা, তখন ব্যাংক বলে আপনি ইমিডিয়েট এটিএমটা ক্লোজ স্টপ করুন, ওরা ওটাকে সিল করে এটিএমটা এবং বলে দেখুন ভুল তো আপনিই করেছেন, আপনি এটিএমের নাম্বার দিয়েছেন, আপনি ওটিপি বলেছেন। তখন আমি বুঝতে পারি যে আমি অলরেডি একটা ফাঁদে পড়ে গেছি, কিছু করার নেই, যেটুকুন আমার ছিল পুরো ব্যাংক ব্যালেন্সটাই আমার তখন সেই মুহূর্তে জিরো হয়ে যায়। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে কিছু তো করার নেই, আমি তখন ভুল করে ফেলেছি আর আমি ওইটাই আমার প্রথম। এরপরে পরবর্তীকালে প্রচুর ফোনে, এমনকি এই সময়তে এখনও স্টিল নাও আমার কাছে প্রচুর এরকম ফোন আসে যে আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার ওই ব্যাংকে এত লোন আছে, আপনি কীভাবে লোন নিয়েছেন, কত টাকা লোন নিয়েছেন, এরকম প্রথম মোটামুটি সব ডিটেলটাই ওরা দেখেছি আমি, ওরা জানেন। কীভাবে জানতে পারে সেটা আমি জানি না, কিন্তু ওরা কিন্তু ফলো আপে রাখে। আমি দেখেছি যে সব কিছু ঠিকঠাক ডকুমেন্ট ওরা নিয়েই কিন্তু ফোনগুলো করে, আমি যেটুকু বুঝতে পেরেছি। এখন আমরা অনেকটা অ্যাওয়ার হয়ে গেছি বা আমরা হয়তো সেভাবে ফোনে রিপ্লাই দিই না বা অতটা করি না। এখন ফোন এলে কি বলেন? আমরা বলি যে আমরা ব্যস্ত আছি বা ব্যাংকে গিয়ে কথা বলবো, এরকমভাবেই আমরা সরাসরি গিয়ে কথা বলবো। হ্যাঁ, সরাসরি গিয়ে কথা বলবো। এর আগেও আমার 2-3টে এরকম ফোন এসছে, আমরা গিয়ে এরকমভাবেই কথা বলি যে আমরা গিয়ে সরাসরি কথা বলবো, আমরা দেখেই করে নেবো, আপনার ফোনে কোনো উত্তর আমরা দেবো না। কলকাতা পুলিশ থেকে আজকে যে অ্যাওয়ারনেস এর কাগজ পেলেন, সেটা আপনি সচেতন হবেন তো? একদমই তাই। সেটা একটু দেখান। আচ্ছা, আপনি তো
এই ম্যাডামের হাজব্যান্ড। হ্যাঁ, আপনি কি মনে করেন ও কতটা কিভাবে ভুল করে ফেলেছে, বা আপনারা কোনো সচেতন হওয়ার সুযোগটুকু পাননি? সত্যি কথা বলতে কি, আমি তো সেই সময় বাড়িতে প্রেজেন্ট ছিলাম না। আর আমি এমনিতে তোমাকে ওকে বলতাম যে দেখো কখন কোথায় কি ফোন টোন যখন তখন, আর ফোনেতে আমি ফোনপে দিয়ে পেমেন্ট করাটা আমি খুব ডিসলাইক করি, কারণ সব কিছু তো ফোনপে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এদিকে ওদিকে, আমি একটু ফোন থেকে এই টাকা পয়সা লেনদেন একটু ভয়ই লাগে। তা সেদিক থেকে আমি বলেছিলাম যে চট করে ফোনপেতে কিছু করতে যেও না। এখন কারণবশত হঠাৎ করে এমন ওরা একটা কথার মধ্যে দিয়ে ওরা এমন ফাঁদে ফেলে দেয় যে সেইখানেতে অপারগ হয়ে যায়, তখন আমরা বুদ্ধি আমাদের হারিয়ে যায়। ওরা এমনভাবেই কনভিন্স এমনভাবে করে যে আপনি convince করে। বিশ্বাস করতে বাধ্য। হয় নাহলে এটিএম কার্ডের নাম্বার কেউ কোনোদিন দেয় না, এমনভাবে কথা বলতে। আরেকটা তখন একটু পাইজেল ছিল আমাদের, একটু অনেক বাবার শরীর খারাপ ছিল বলে সেই সময় দুপুরবেলা খেতে বসেছি 1:30-2টোর সময়, সেই সময় এই ঘটনাটা ঘটেছে, আমিও ছিলাম না। তারপরে এসে আমি যখন ফোন করলো সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে গিয়ে ওখানে স্টপ করলাম যে ওটাকে কোলাপস করে দেওয়া হোক, ওটাকে ক্যান্সেল করে দেওয়া হোক এটিএম কার্ডটাকে। তো ওরা ব্লক করে দিল সেই সময়। কতক্ষণের মধ্যে গেছিলেন ব্যাংকে? মোটামুটি ধরুন হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম, হাফ অ্যান আওয়ার। বাড়ির সামনেই। আচ্ছা, এটা কতদিন আগে? এক বছর প্রায় হয়ে গেছে। প্রায় 1 বছর হয়ে গেল। এখন পুরোপুরি সচেতন তো আপনারা? অবশ্যই। আচ্ছা, আপনি এবার কি বলবেন পাবলিককে, কি সচেতন কি করবেন? আমি সবসময় পাবলিককে বলবো যে কোনো আননোন নাম্বারে ফোন আসলে পারে সেই নাম্বারটাকে প্রথম কথাই কেটে দেওয়া। কারণ এখন এমন হচ্ছে যে ফোনটা যদি ধরতে পারো, সেই ধরার কয়েক সেকেন্ডের মধ্যে তোমার জিনিস অনেক কিছু হয়ে যাবার সম্ভাবনা। এত ক্রাইম চারিদিকে হয়ে যাচ্ছে, ইন্টেলিজেন্ট এদের যা জিনিস বুদ্ধির মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষ আমরা তাদের কাছে ধরা পড়ে যাই, বারবার ধরে বাধা পড়ে যাচ্ছি। সেই হিসাবেতে আমি চাইছি আননোন নাম্বার অলওয়েজ কেটে দাও। বৌদি, আপনি যেভাবে ঠকেছেন, আগামী দিনে যেন আপনার মতন কেউ না ঠকে, আপনি কি তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওই যেটাও আমার হাজব্যান্ডও বললো যে নিজেদের মধ্যে সচেতনতা রাখতেই হবে, যে আমি যে ফোনটা রিসিভ করছি সেটা কে করছে। যদি আমার কোনো রকম কোনো জায়গায় ডাউট থাকে যে আমার ফোনটা আমি যাকে রিসিভ করছি তাকে আমার মনে হচ্ছে যে সে ঠিক নয় বা সে কিছু বলছে, অতিরিক্ত কিছু বলতে চাইছে, সেক্ষেত্রে নিজেকে সজাগ করে সেই জায়গা থেকে অন্তত ফোনটাকে সেই মুহূর্তে, আমি যেটুকু শুনেছি বা এর আগেও আমি শুনেছি যে অন্তত মানে ম্যাক্সিমাম 10 সেকেন্ড 15 সেকেন্ডের বেশি কারোর সাথে ইন্টারাপ্ট করাই উচিত নয় ফোনে বাই ফোন। তো সেইভাবে ফোন বেশিক্ষণ না কথা বলে ফোনটা কেটে দেওয়া, বা আমি ডাইরেক্ট গিয়ে কথা বলে, যেরকম আমি বললাম যে ব্যাংকে গিয়ে আমি ডাইরেক্ট কথা বলবো, সেরকম যদি কোনো সমস্যা হয় বা CSC তে যদি হয়, CSC, হ্যাঁ যেখানেই হোক বিভিন্নভাবে তো ওনারা চেষ্টা করে। অ্যাকচুয়ালি ওরা জানছে কি করে যে আমি ব্যাংকে কি রাখলাম কি করলাম, টোটাল নথিপত্র ওদের কাছে ওই সময়টা। এমনকি একটা ফ্লিপকার্টে যদি আমি মাল কিনি, সঙ্গে সঙ্গে সেই মালটা আমার কাছে হঠাৎ করে সেই মালটা এলো, আসার পরেই একটা ফোন এসে গেল, আপনি এই মালটা আপনি এখন রিসিভ করলেন। এত খবর ওরা কি করে পাচ্ছে? তবে আপনাদের একটা কথা বলি, এখন খুব ডিজিটাল অ্যারেস্ট বলে আমার আরেকটাও ফোন এসেছিল ফ্লিপকার্ট থেকে, ফোনটা এসেছিল যে আপনি আমরা ফ্লিপকার্ট থেকে কিছু মাল নিই, হয়তো ক্যাশ অন ডেলিভারি করি সেক্ষেত্রে। তো আমার কাছে হঠাৎ ফোন আসে যে ফ্লিপকার্ট থেকে আপনার জন্য একটা গিফট আছে, আপনি রিসিভ করবেন এবং কোনো টাকা পে করবেন না। তো ঠিক আছে, বাড়িতে ডেলিভারি বয় আসে, আমরা গিফট পাই, গিফট রিসিভ করি, সে কোনো টাকা নেয় না। তারপরেই আমাকে ফোন করা হয় যে আপনি তো গিফটটা রিসিভ করেছেন, তো আমরা একটা সন্ধ্যেবেলা ইভিনিংয়ে আমাদের একটা মিটিং হবে, অনলাইন মিটিং, আপনি সেই মিটিংটা জয়েন করুন। তো আমার একটু ডাউটই হয়, আমার হাজব্যান্ডও বারণ করে যে তুমি মিটিংটা জয়েন করো না। আমরা মিটিংটা তাই হোক আমি ওর নাম্বার থেকে জয়েন করি সেই মিটিংটাতে, করে তারপর দেখছি যে একটা গ্রুপ তৈরি করে ওরা সেই মিটিংটা করতে থাকে। তা আমি তখন খানিকক্ষণ মিটিংটা করার পরেই আমি মিটিংটা থেকে মানে ওই মিটিংটা চলাকালীনই আমি মিটিংটা এক্সিট করে বেরিয়ে আসি, আমার একটু ডাউট হয়। তার পরক্ষণেই আমি যেই দেখতে গেছি হোয়াটসঅ্যাপে গিয়ে, তখন দেখছি গ্রুপটা পুরো ডিলিট, গ্রুপটা আর নেই। তা আমি বুঝলাম যে এক্ষেত্রেও আমি মানে খুব জোর আমি বেঁচে বেরিয়ে এসেছি, ওখানেও হয়তো মানে কিভাবে যে হচ্ছে ক্রাইম, চিন্তার বাইরে, চিন্তার বাইরে। দর্শকবৃন্দ, আপনারা এগুলো শুনলেন, জানলেন, দেখলেন, এবং আজকে যেভাবে এনাদের ক্ষতি হয়েছে, আমরা চাইব যাতে আগামী দিনে কারুর এরকম ক্ষতি না হয়। এবং কলকাতা পুলিশ যেভাবে সাইবার সচেতনতা মানুষকে করাচ্ছে, তা সত্ত্বেও সচেতন করার সময় দেখা যাচ্ছে সচেতন করার পরেও বহু মানুষ এই কাজ ভুল করে ফেলছেন। তাই দর্শকবৃন্দ, আপনাদের দেখাবো কলকাতা পুলিশ সাইবার সচেতনতা বিভিন্ন হ্যান্ডবিল দিচ্ছে। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে আপনারা কোথায় কিভাবে যোগাযোগ করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের সাইবার সচেতনতা, এই ম্যাডাম পড়েছেন হ্যাঁ পড়েছি। কি এরপরে সচেতনতা হবেন? হ্যাঁ 100 বার। আমি তো এখানে দেখলাম অনেকগুলো গাইডলাইন ওনারা দিয়ে রেখেছেন, আমি কলকাতা পুলিশ। হ্যাঁ ধন্যবাদ। আপনি
আমিও দেখলাম, আমি সেইভাবে সচেতন থাকবো, আশা করি চেষ্টা করব যাতে না হয়। গেলে তো আমারই যাবে না। ঠিক আছে। সাইবার পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন, সাইবার সচেতনতা। তাহলে আজকের মতো ভিডিও এখানে অবধি কাটছি এবং সকলকে সচেতন করছি যাতে আপনাদের কোনো রকম ক্ষতি না হয়, ঈশ্বর না করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হবে তো দেখা পরবর্তী ভিডিওতে। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ।